ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনা এক, রহস্যময় পুরনো কবরস্থান। আমি সবে সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে উঠেছি। অবশ্য আমাকে ঘর ছেড়ে হোস্টেলে থাকতে হচ্ছে। কিছুই জানি না এখানকার পরিবেশ সম্পর্কে, তবে কলেজে যাওয়ার পথে একটা শুনশান কবরস্থান রয়েছে। অনেকে আমাকে বলেছে রাত 10টার পরে ওই রাস্তা দিয়ে না বেরোতে। আমারও কলেজে থেকে ফিরতে এত দেরি হয় না, তবে আজ আমাদের কলেজে ফেস্ট ছিল, তাই নাচ এবং গানের মধ্যেও এতটাই মেতে গিয়েছিলাম যে বুঝতেই পারিনি কখন রাত 10টা বেজে গিয়েছে। কিন্তু ওই কবরস্থানের রাস্তা দিয়ে লোক বেরোতো না বলে আর এখনো অনেক রাস্তা দিয়ে গেলে অনেক সময় লেগে যাবে হয়তোবা, তাই তাড়াতাড়ি হোস্টেলে ফেরার জন্য ওই রাস্তা দিয়ে যেতে হবে আমাকে। আমি আরও শুনেছি যে ওইখানে রাতের বেলা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আওয়াজ শোনা যায়, তবে আমি বিশ্বাস করি না যে এসব আবার হতে পারে নাকি। তখন আমি হাঁটছিলাম, তখন মনে হচ্ছিল কে যেন পিছু নিয়েছে। কয়েকবার পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই সেখানে। এই এত রাতে কোন বদমাশ লোক মজাও তো করতে পারে, এই ভেবে এগিয়ে পড়লাম আর চারিদিকটা একটু ভালো করে পর্যবেক্ষণ করলাম। হঠাৎ কিছুটা দূরে একটা কবরস্থানের মতো জায়গা লক্ষ্য করলাম। আমার তৎক্ষণাৎ মনে পড়ে গেল লোক মুখে প্রচলিত এটাই এই ভৌতিক কবরস্থান নয় তো। আমি কৌতূহলবশত সেই কবরস্থানটার দিকে এগিয়ে গেলাম কিছুটা। হঠাৎ লক্ষ্য করলাম কবরস্থানটার পুরনো সমাধি থেকে ধোঁয়া বের হচ্ছে। আমার কেমন জানি অদ্ভুত লাগছিল চারপাশটা। একই তো অমাবস্যার রাত, তারপরে ঘন কুয়াশা, চারপাশটা কেমন যেন ঢেকে গেছে। আর গভীর বনের ভেতরে শিয়াল লাগছে যেন হুক্কা হওয়া ডাক। খানিকক্ষণ বাদে সেই সমাধির মাটি দেখলাম আস্তে আস্তে একটু করে আলগা হয়ে যেতে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগে এক নরকঙ্কাল আমার সামনে উঠে দাঁড়ালো। সমাধি থেকে আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে এসেছে। আমি হাতে পায়ে কেমন যেন জোর পাচ্ছি না, অবশ অবশ লাগছে। পালানোর চেষ্টা করেও পালাতে পারছি না। কঙ্কালটি এক ভয়ঙ্কর অট্ট হাসি দিয়ে বলে উঠল, আমায় বৃথা পালানোর চেষ্টা করিস না। আমি যতক্ষণ না চাইব তুই এখান থেকে পালাতে পারবি না। আমি তখন বাধ্য হয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম। কঙ্কালটা আমার সাথে কথা বলতে চায় বুঝলাম। তারপর সেই কঙ্কালটা তার সাথে ঘটে যাওয়ার রহস্যময় মৃত্যুর ঘটনা আমাকে বলতে শুরু করলো। আমি সেই কঙ্কালটার ভাষায় বলছি। কঙ্কালটা এক মানবীয় কণ্ঠে বলল, ঘটনাটা অনেক বছর আগে। শুভ, রাহুল, সুস্মিতা আর আমি অনিকেত, আমরা 4 বন্ধু সেই স্কুল থেকে অনেক ভালো ক্লোজ ফ্রেন্ড ছিলাম। আমাদের মধ্যে সবকিছুই ভালো চলছিল। একদিন এক পার্টিতে আমরা 4 জন বন্ধুরা একসাথে গিয়েছিলাম এবং নাচ গান করছিলাম। সেখানে আমি আর সুস্মিতা নাচের দিক থেকে একটু ভালোই ছিলাম, তাই আমরা দুজন একসাথে নাচলে সবাই আমাদের বেস্ট কাপল পার্টনার হিসেবে দেখত। আর এটা রাহুল আর শুভ ভালোভাবে মেনে নিতে পারতো না কখনো। একদিন সুস্মিতার জন্মদিনে সুস্মিতা কোনো কারণবশত শুধুমাত্র আমাকে একা জন্মদিনের পার্টিতে ইনভাইটেশন দিয়েছিল, কিন্তু আমার আর 2 বন্ধু শুভ আর রাহুলকে ডাকেনি। তারা এই খবরটি জানতে পেরেছিল আমার এক শত্রুর মুখ থেকে। তখন তারা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করে, কারণ আমার মতো শুভ আর রাহুলও চেয়েছিল যে সুস্মিতাকে শুধু আমাকে একা নয় ওদেরও প্রাধান্য দিক। কিন্তু ওরা সেটা সুস্মিতার কাছ থেকে না পাওয়ার কারণে তারা আমাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে। এক অমাবস্যার রাতে এই পরিকল্পনাটা করে। দিনটা ছিল 25 ডিসেম্বর 2015 সাল। রাহুল আমাকে সকালবেলা ফোন করে বলল যে তার জন্মদিন উপলক্ষে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে শহর থেকে তুলনামূলকভাবে একটু দূরে একটা ফার্ম হাউসের থেকে। ঠিক সময়ে তারা আমাকে পিক আপ করতে আসবে বলে জানালো এবং আমিও তাদের কথা মতো সে গিফট নিয়ে রেডি হয়ে তাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম ওদের আসার অপেক্ষায়। ওরা ওদের ঠিক সময় মতো করে আমার বাড়ি এসে আমাকে নিয়ে যায়। প্রথম থেকে সবকিছু ঠিকঠাক ছিল। আমার মজা আনন্দ সবকিছু করছিলাম এবং গাড়িতে গানও শুনতে শুনতে গানটা চালাচ্ছিল রাহুল। হঠাৎ একটা জায়গায় আমার গাড়িটা থামিয়ে চা খাওয়ার জন্য নামি। আমার ভালো লাগছিল না বলে আমি গাড়িতে ছিলাম আর ওরা দুজন নিচে নামে চা খাওয়ার জন্য। আমার একটু মাথা ধরেছে বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে
সারা শরীরটা যেন জ্বালা জ্বালা করে উঠল এবং চোখ যেন খুলেছে। ঠিক তখনই দেখি পুরো গাড়ি দাও দাও করে বিভৎসভাবে জ্বলছে, আর গাড়িতে শুধু আমি একাই ছিলাম। রাহুল আর শুভ বাইরে দাঁড়িয়ে অট্টহাসিতে ফেটে পড়ছে। আমি ওদের কাছে আর্তনাদ করে চলেছি বাঁচার জন্য, কিন্তু তারা আমায় বাঁচতে দিল না, বরং আমাকে ওভাবে একটা জায়গায় ফেলে দিয়ে চলে গেল তারা। একটা সময় পর আমার চোখ বন্ধ হয়ে এলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না এবং নিঃশ্বাস ত্যাগ করলাম। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার এই খুনের বদলা অবশ্যই নেব, তবেই ছাড়ব। তখন আমি সব শুনলাম আর বললাম, তুমি বলো এখন কিভাবে তুমি তোমার খুনের বদলা নিতে চাও ওদের থেকে? কঙ্কালটি তখন মোটা কণ্ঠে বলল, আমি তোমার শরীরে ঢুকে ওদের ওদের আমার মতো করে আগুনে মারতে চাই। আমি বললাম, তাহলে তাই হোক। এটা বলার পরেই কঙ্কালটা আমার শরীরে ঢুকে পড়ল এবং আমি এক অশরীরীর নির্দেশে চলে গেলাম প্রথমে রাহুলের বাড়িতে। তারপর রাহুলের সাথে কিছুটা সময় ভাব জমিয়ে রাহুলকে শুভর বন্ধু বলে পরিচয় দিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য রওনা হলাম এবং আমাকে মাঝ রাস্তায় পৌঁছে একটা গভীর খাদের ধারে গাড়িটা নিয়ে চলে যায়। আমি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গিয়ে সেই রাহুলের সমেতে সেই গাড়িটার গভীর খাতে ফেলে দিলাম এবং এতে কঙ্কালটা প্রথম বদলা সম্পূর্ণ করলো। তারপর দ্বিতীয় দিন শুভর কাছ থেকে সেই শুভকে রাহুলের মৃত্যুর খবরটা জানিয়ে দিলাম। শুভ এটা শুনে খুব কষ্ট পেল এবং একটু ভয়ও পেল। আমি শুভর বন্ধুত্ব পাওয়ার জন্য তাকে সান্ত্বনা দিলাম রাহুলের ব্যাপারে, ভালো কিছু বলে। তারপর শুভকে রাহুলের মৃতদেহর কাছে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর আমি গাড়িটা সেই কবরস্থানের সামনে এসে খারাপ হয়ে গেল। আমরা গাড়ি থেকে নেমে দেখতে পেলাম কি একটা যেন হয়েছে। সেই সময় আমি একটু টয়লেটে যাওয়ার জন্য সে নাম পড়ে রীতিমতো দূরে সরে গেলাম, আর সেই সময় কঙ্কালটা এসে শুভ সামনে হাজির হলো। এটা দেখে শুভ তখন ভয় কোথায় যাবে আর ভেবে পেল না। তখন কঙ্কালটা এসে শুভকে বলল, কি রে শুভ, আমাকে মেরে ফেলে তোদের কি লাভ হলো বলতো? তোদের কি করেছিলাম আমি? শুভ তখন বলল, আমাকে ক্ষমা করে দেওয়া আমাকে ক্ষমা করে দেওয়া অনেক বড় ভুল হয়ে গেছে। তখন কঙ্কালটা বলল, এখন ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, তোকে শাস্তি পেতেই হবে। এই বলে সে শুভকে টানতে টানতে কবরের দিকে নিয়ে গেল। শুভর গলাটা কেটে হত্যা করলো, আর এভাবেই কঙ্কালটার সমস্ত বদলা সম্পূর্ণ হলো এবং সারা জীবনের জন্য মুক্তি পেয়ে গেল, আর আমিও নিশ্চিন্তে বাড়ি ফিরে এলাম। এই ছিল ঘটনা 1। এবার যাই ঘটনা 2-এ। ঘটনাটির নাম ভয়ঙ্কর রাত। আষাঢ় মাসের মাঝারি হতে চলেছে, তবুও এবার কেন যেন বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরে তাকিয়ে দেখছিলাম। এমন সময় সিঁড়িতে ধূপধাপ করে শব্দ শুনতে পেয়ে ফিরে তাকালাম। দেখি পুহুল ঘরে ঢুকেছে। সে হাজির হয়ে বলল, ঝটপট চল, অরণ্য দাদু এসেছে, তোকে ডাকতে বললো, এই জন্য এসলাম আর কি। অরণ্য দাদু আসলে পটায়ের দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছে অনেক জায়গায়। মাস 4 পর আসেন পটাইদের বাড়ি, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। আর এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রকরের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদেরকে শুনিয়েছিলেন। পটাইদের বাড়ি পৌঁছাতে বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে এলো। বাড়ির সামনে বারান্দায় ইতিমধ্যে বাকিরা এসে উপস্থিত হয়েছে। সজনেরা খুব খেতে ভালোবাসে এবং যথারীতি চিপসের প্যাকেটটা সাথে করে নিয়ে নিল। একটা চেয়ার আছে, দাদু এসে বসবেন। আমি আর বহুল দুজনেই বসার সাথে সাথে কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদুর এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর খবর কি সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো দাদু, ভালোই চলছে। বাহ বাহ, বেশ। তারপর সাথে নতুন কিছু খবর পেলে নাকি? খাবার গেলি নাকি পুরনোগুলো জামর কাটছিলি? কোনটা? সজনে চিপস চিবোতে বলল, আমি একটা গরু জাবর কাটবো। পটায় এই সময় পেছন থেকে কিছু একটা বলে সজনকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে চুমুক দিতে দিতে বললেন, চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনায়। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে, বললে চামটায় আমার অফিস।
জানিস তো, আমাদের ভারতবর্ষের সুন্দরবনের মতো কিন্তু সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময় কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখানকার থেকে অনেক অনেক বেশি ছিল। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারী ভীষণ জ্বালা ছিল। কিছুদিন আগে একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরা শিকারীদের গুলিতে একবার বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা ওরা দেহটা ফেলে পালিয়ে গিয়েছিল। তা একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, স্যার আপনার ফোন এসেছে, বড় সাহেব ফোন করেছেন। চামচা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রসিক মানুষ, কাজে একটু গাফিলতি দেখলে ভীষণ কুতকুতে করেন। আমি তড়িঘড়ি করে ফোনটা ধরলাম। ফোনটা বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন একটা বাঘটাকে মেরেছিল। চর মারফত খবর এসেছে যে তারা আজ তেঁতুল বাঘের চরে থাকবে সবাই। আমি জানো একদম দেরি না করে সেখানে পৌঁছেছে আর ওদেরকে গ্রেপ্তার করি এমনটা জানানো। আর আমি জানিয়ে দিলাম যে একটু পরে বেরোচ্ছি। দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল কাছে কোথাও, আর পটায় CFL লাইটটা দপ করে নিভে গেল। লোডশেডিং শুরু হয়ে গেল। মেঘের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে বলে মনে হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই পটায়ের রীতিমতো দিদি এসে একটা বড় বাটিতে করে মুড়ি মাখা আর একটা দেওয়ালগিরি রেখে গেলেন। দাদু চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়িতে আবার শুরু করলেন তার ঘটনা। বলছেন দাদু, তারপর ফোন পাওয়া মাত্রই আমরা দুজনে ফরেস্ট গার্ডের সাথে দিয়ে বেরিয়ে বললাম। এটা কাল ধরে মিনিট খানেক চলার পরে ও লঞ্চ এসে কালিন্দী নদীতে বললো, বুঝলি এই সময় নদীতে বেশ জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউর বেশ দুলতে থাকলো। ততক্ষণে সন্ধ্যে হয়ে গেছে। ছাদের হালকা হালকা আলোতে এসে পড়েছে নদীর জল, আর দুপাশে ঝোপ ঝাড়ের উপরে পড়েছে। ওরকম ভাবে প্রায় মিনিট 20 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম। এটাই সে কুমির মারি খাল, তেঁতুল পাখির চর। এর এসে শেষ। আর এই তেঁতুল পাখির চরের খুব সুখে দিন। এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই ছিল, এবং দিনের বেলায় এদিক সেদিক যাওয়ার সময় প্রায় দেখা যায় কোনো না কোনো দ্বীপে পতক করে উঠছে। আর এই বাধা অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর নিশান এটা একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট এবং গেঞ্জি টুকরো। আমি জিজ্ঞেস করলাম, দাদু এই চিহ্নটা কি সবচেয়ে ভয়ঙ্কর? দাদু তখন বললেন, আসলে কি জানিস তো, ওখানে মানুষদের জীবন কিন্তু খুব খুব কঠিন, এতটা সহজ নয়। এই নিশানাটা এই দিক থেকে যেমন ভীষণ কষ্টের, কোনো দিক থেকে সাবধান এলো। আসলে কি বলতো, যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় তাহলে কিন্তু বেড়ে ফেলেন, তাহলে তার দলের সাথীরা তারা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল। তারপর কি হলো, তবে সুন্দরবনে অনেকে দ্বীপে অনেকে ভাঙাচোরা কুঠি বাড়ি আছে জানিস তো, এবং বেশিরভাগই ওই হ্যামিল্টন সাহেব আমলে তৈরি। এই তেঁতুল গাছটার বাকিরা এটা আছে, এবং চোরা শিকারী সেখানেই পাওয়া যেতে পারে। এই আশায় আমরা সেটার দিকেই তাকালাম, এবং চারিদিকে বুনো হেতাল গোরান এবং ঝোপ তার ভেতরে, এবং সন্ধ্যের অন্ধকারে একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়েছিল বাড়িটা। দরজার বলতে কিছু নেই, একদম দরজা কিছুই নেই বলা যায়, একদম অদ্ভুত জায়গা। আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম। হ্যাঁ, কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারি কোনো কয়েকটা ইঁদুর এবং চামচিকা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আমরা এটা দেখে বেশ থমকে গেলাম। তাহলে কি আমরা আসবো এটা কি জানা গেল নাকি গেল না? যাকে এতটা এসেছি, অপেক্ষা করেই যাই। 3 জন মিলে ওই একই ঘরে বসলাম, থাপটি মেরে বসে আছি। আমরা সঙ্গে যে 2 জন গার্ড ছিল, তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক, আরেকজনের নাম ইসমাইল। বিকাশ আগে ছিল বাউল, তার একমাত্র ছেলেকে বাঘে নিয়ে যায়, তারপর সে ফরেস্টের চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার ছিল, এবং সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারায় পাল্টে গেল। বাইরে গাছপালা ভেতর থেকে নানা রকম পোকামাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠলো শুনতে পেলাম। টর্চের ঘড়িটা দেখলাম লক্ষ্য করলাম 8টা বাজে। এই পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন। আমরা তখন সবাই
ঘন হয়ে বসে আছি এবং তেজ ঠান্ডা হাওয়া দেওয়াল গিরির আলোটা একটু কাঁপুনি ধরিয়ে দিল সাথে সাথে, এবং আমাদের ছায়াগুলো কেঁপে গেল। দাদু একটা মৌরি লজেন্স মুখে নিয়ে আবারও বলা শুরু করলেন। আমরা তো বসে আছি, আর বিকাশ মাঝে মাঝে জানলাতে উকি মেরে বাইরেটা দেখছেন। আমি তাকে মানা করেছিলাম, তখন আমার মনে হলো বাইরে থেকে বেশ চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড় আর আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম, এবং বাইরে খালের জলের ছলাতে ছলাতে শব্দ চাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাস ফ্যাসা কণ্ঠস্বর। কে যেন হাহাকার করে ডাকছে, বাবা, ও বাবা, এই তো আমি, তোমার কথাই, আমার কাছে এসো বাবা। আওয়াজটা যেন আমাদের চারপাশে একটা হেতন গোরানের ঝোপের ভেতর থেকে আসছিল। আওয়াজটাকে আমরা ঠেলে পৌঁছে দিচ্ছি, যেন জবাব দিতেই হবে, না দিলে একদম উপায় নেই। ইতিমধ্যে বিকাশের দেখে একেবারে মুখটা কেমন যেন বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে তাকে যেন খোঁজার চেষ্টা করলো, তারপর দরা গোদায় আসছি বলে ছুট দিয়ে রীতিমতো ঘর থেকে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইল সর্বনাশ, শিগগিরই আসুন বলে বেরিয়ে গেল। আমি বাইরে এসে দেখি অন্ধকার, এবং অন্ধকারটা যেন আরো বাড়িয়ে গেছে। সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে থেকে যেন এক অশরীর কণ্ঠস্বর ভেসে আসছে, আর সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, বাবা, এই তো আমি, আমার কাছে এসো বাবা, এসো না। বিকাশের পেছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম, গোদায় গে? হ্যাঁ। আর বিকাশ ওরকম বেরিয়ে গেল কেন? ইসমাইল তখন বলল, স্যার, গদায় বিকাশ তার ছেলে, ওকে বড় মামু নিয়ে গেছিল গত বছর। এ তো এ বেগও ভূত স্যার, তাড়াতাড়ি চলেন, নইলে বিকাশ তাকে বাঁচানো যাইব না। এই কথা শুনে আবার সমস্ত শরীর বেরিয়ে মতো আতঙ্কে স্রোত বয়ে গেল। ঘেমে গেছিলাম একেবারে, ভীষণ রকম ভয় পেয়ে গেছিলাম। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে? এটা কিভাবে সম্ভব? আমি ওখানে বাঘের ভয় পেতাম না, এই প্রথমবারের মতো জীবনে এত সাহসী থাকা সত্ত্বেও ভূতের ভয় পেয়ে গেছিলাম। আমার একেবারে ঠান্ডা হয়ে গেছিলাম। বিকাশ দৌড়েছিল কুঠি বাড়ির পেছন দিকটাতে। এদিকে জঙ্গল বেশ গভীর। সেই জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগে ইসমাইল জোরে দৌড়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যে ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপরে চড়ে বসেছে, আর বিকাশ ছটফট করছে। আমি বিকাশকে জিজ্ঞেস করতে যাব, এই সময় আমার চোখ পড়লো সোজাসুজি আমার যে জায়গাটা দাঁড়িয়েছিলাম না, সেখান থেকে একটু দূরে গভীর জঙ্গলে শুরু। জায়গাটা অনেক ঝোপঝাড় আর পুরো একেবারে হাকুচ অন্ধকার। সেদিক থেকে চোখ পড়তে আমার সমস্ত শরীর যেন আতঙ্কিত হিম হয়ে গেলাম। ওই ঘুট ঘুটে অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখতে পেলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকারে জমাট বেঁধে আছে। ঘন বিশাখালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম ক্রূর অপার্থিব ছায়া মূর্তি আমাকে দেখছে। আমাদের চারপাশে সেই ডাকটা কিন্তু তখন অবিরাম ভেসে যাচ্ছে বাতাসে। ইসমাইলও তখন মনে হয় ওই মূর্তিটাকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সেই সুযোগে বিকাশ তাকে একটা কষিতে রীতিমতো ছিটকে ফেলে দিলে দাঁড়ানো, আর আমি তখন নড়তেই পারছিলাম না। পা দুটো যেন অস্বাভাবিক ভারী হয়ে গেছে, একেবারে প্যারালাইজ হয়ে না, একবার অবশ হয়ে গেলে যেমন হয় সেরকম, যেন এটা আমার নিজের পা নয়। আমার ইচ্ছেতে আমি নড়তে পারছিলাম না। বিকাশের আর হাত খানিকটা মতো বাকি ছিল। পৌঁছাতে বাঘের গর্জনে পুরো দ্বীপটা যেন হঠাৎ করে কেঁপে উঠলো। ওরে বাবারে বাবা, কি শব্দ! ভয় পেয়ে গেল একেবারে। এবং একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল, আর আবার পলক ফেলার আগে তাকে দিয়ে উধা হয়ে গেল। এক অলৌকিক ঘটনা ঘটে গেল, আর আমারও চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। আমরা সবাই তখন ওর গা ঘেঁষে বসে পড়েছি। দাদু থেমে যেতে সবাই বলে উঠলাম, তারপর 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 কি হলো? দাদু তখন বললেন, তারপর জ্ঞান ফিরলে দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে জল ছিটে দিচ্ছে। ওর হাত ধরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম 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 করছিল। হ্যাঁ, মূর্তিটা যেখানে ছিল সেখানে তাকিয়ে দেখি কিছু নাই, সব ফাঁকা, একদম ফাঁকা। ঝিঝি পোকা পোকা মাকড় ডাক শোনা যাচ্ছে, কখনো জোনাকি পোকা দেখা যাইতেছে। আমরা বিকাশের দেহটা অনেক খুঁজছিলাম, পাইলাম না, কিছু আর পাইলাম না। তারপর আর কি,
ফিরে এলাম, আমার চোখের সামনে বিকাশ গায়েব হয়ে গেছিল। এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন। বৃষ্টি পড়লেও তার তোর সেরকম বেশি নয়। এখন হালকা বিদ্যুতের আলোয় এক চটক পটাইদের রঙ্গন ফুলের গাছটা দেখতে পেলাম। পটায় জিজ্ঞেস করলো, দাদু বাঘটা ওখানে ছিল যে, তোমরা টের পাওনি? দাদু তখন একটু হাসছেন আর বললেন, তোদের বলেছিলাম তো, কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘ মৃতদেহ পাওয়া গেছিল। আমরা বললাম, হ্যাঁ বললে তো। দাদু তখন বলল, সেই বাঘটার মৃতদেহ আমরা দেখেছিলাম। বাঘটার লেজ ছিল না, হয়তো বা কোনো লড়াইয়ের কারণে চোরা শিকারী তার লেজ কেটে নিয়ে গেছিল। তারপর দাদু একটু চুপ করে থাকলেন এবং বললেন, যে বাঘটি বিকাশকে সেদিন তুলে নিয়ে যায়, সে বাঘটারও কিন্তু লেজ ছিল না। দাদুর কথা শেষ হতে না হতে আবারও জোরে একটা বিদ্যুৎ চমকে উঠল। কোথা থেকে জানি দমকা একটা হাওয়া সবকিছু নিভিয়ে দিয়ে গেল। ঘটনাগুলো ভালো লাগলে পড়ে শোনাবেন। রাজীব চন্দ্র দাস বলছিলাম। ভৌতিক দুনিয়া। Hey Rajiv Chandra Das bhai, what a story of beauty man. Wow, one word, আমি just একটা কথা বলবো, this is undoubtedly one of the best story telling ছিল। অনেক সুন্দর স্টোরি কালেক্ট করেছেন আপনি, মাশাআল্লাহ। এবং আমি চাই যে এরকম দারুণ দারুণ সব ঘটনা আপনি সবসময় কালেক্ট করবেন আমার জন্য। এবং আপনার ঘটনা কিন্তু আজকে আমাদের প্রত্যেক দুনিয়ায় কিন্তু শেয়ার হয়ে গেল। আমি চাই যে এরকম দারুণ দারুণ ঘটনা আপনি যেখান থেকে পারেন সেখান থেকে কালেক্ট করে নিয়ে আসবেন। আপনার প্রতিটা ঘটনার অপেক্ষায় আমি থাকবো। আমি বলছি, আমার আপনার ঘটনা সত্যি অনেক ভালো লেগেছে ভাই। থ্যাংক ইউ ভেরি 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 মাচ। এবং আমি চাই যে আমাদের রাজু ভাই আরো, আমাদের রাজীব চন্দ্র দাস ভাই আরো দারুণ দারুণ সব ঘটনা আমাদেরকে শোনায়। আপনাদের পরবর্তী ঘটনা তখন দারুণ রকম ভাবে শোনা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি শুধু আপনি নয়, আরো সবাই যখন ঘটনা পাঠাবে তখন আরো সুন্দর হয়ে যাবে সেই রাতটা। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা অনেক বেশি ভালো লাগবে। চলে যাই সরাসরি পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভীষণ রকম ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আবারও আপনার ছোট ঘটনা কালেক্ট করে পাঠালাম। আমি ফিরোজ খান বলছি। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। চলে যায় গল্পে। গল্পটির নাম আত্মা। যুবতী একটি মেয়ে পানিতে ডুব দেবার সাথে সাথে একটা কালো কুচকুচে সাপ তার কোমর থেকে বুক অবধি পেঁচিয়ে নিল। সাপের মাথাটা দুরো ছোড়ো ভিজে যাওয়া টান টান বুকের সাথে মিশে যাচ্ছে। কুচকুচে কালো সাপটা লেজ দিয়ে মানুষের হাতের মতোই স্পর্শ করছে যুবতীর মেয়েটাকে। এবং তুর্য সহ বেশ কয়েকজন যুবতী মেয়ে মরা নদীতে গোসল করতে এসেছে। নদগাঁও মূলত একটা নদীর চর। গ্রামের মাঝখানে নদী থেকে আলাদা হয়ে বিলের মতো একটা অংশ রয়েছে, তাই গ্রামের মানুষ এটাকে মরা নদী নামে ডাকে। তুর্ছা আর ওর মামার বাড়িতে বেড়াতে এসেছে। মামাতো বোন সহ পাড়ার বেশ যুবতী মেয়েরা মিলে নদীতে নেমে সাঁতার কাটতে থাকে। হই হুল্লোড় করছিল। মরা নদীতে তারা প্রায় গোসল করে, তবে নিয়মিত গোসল করে নদগাঁয়ের পুরুষেরা। সারাক্ষণ এই নদীতে জেলেরা মাছ ধরে, রাত হলে মাঝিরা গান গায়। সবার খুব চেনা জানা পরিচিত একটা নদী আছে। তুর্ছু নিজের শরীরে সাপ দেখে রীতিমতো চিৎকার দিতে দিতে কিনারায় এসে অজ্ঞান হয়ে যায়। অন্যান্য মেয়েরা খানিকক্ষণ সময় লাগালো বিষয়টা বুঝতে। যখনই সময় দেখতে পেল তুর্ছুর শরীরে একটা সাপ অস্থির হয়ে সর্বাঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তখনই সবাই চিৎকার করা শুরু করলো। তুর্য তখনও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। সাপটা ধীরে ধীরে কাপড়ের ভেতরে ঢুকে গেল। লেজ আর মুখ দিয়ে সারাটা শরীর স্পর্শ করছে।
উপস্থিত যুবতী মেয়েরা সাপ রব তুলে রীতিমতো চিৎকার করে তুলছে চারিপাশটা। দৃশ্যটা দেখে তুর্ছর মামাতো বোন মীরাও অজ্ঞান হয়ে পড়েছিল। ধীরে ধীরে এলাকার মানুষ লাঠি সোঁটা নিয়ে জড়ো হয়েছে তুর্ছর পাশে এবং সাপটা তুর্ছর কাপড়ের ভেতরে মিশে থাকার কারণে কেউ মারার জন্য বেশ সুবিধা করতে পারছে না। তুর্ছর মামা ওয়াব উদ্দিন একটা লাঠি দিয়ে ধীরে ধীরে সাপটাকে নাড়া দিচ্ছিলেন। সাপটা তুর্ছর বুকের দিকে তাকিয়ে মাথা বার করে তাকালো। সাথে সাথে উপস্থিত সবাই যেন ভয়ে এক পা দুপা করে পিছিয়ে গেছে। ওয়াহাবউদ্দিন সাহেব সাহস করে লাঠি দিয়ে নাড়া দিতে দিতে সেই হিস হিস শব্দটা যেন করছে। হঠাৎ করে সবাই আবিষ্কার করলো সাপটা আর তুর্ছর শরীরে নেই। উপস্থিত সবাই দারুণ রকম অবাক হলো। সাপটা সবার চোখের সামনে থেকে কিভাবে উধাও হয়ে গেল। শরীর থেকে বের হয়ে যেতে কেউ দেখেনি। ওয়াহাবউদ্দিন সাহেব সহ বেশ কয়েকজন মহিলা তুর্ছর কাছে গিয়ে মুখে পানি ছিটিয়ে দিয়ে ধীরে ধীরে ধাক্কা দিলেন। খানিকক্ষণ পর তুর্ছর চোখ মেলে বড় বড় করে তাকিয়ে চারদিক তাকাচ্ছিল। কিন্তু সবার কাছে অদ্ভুত লাগছে, একটা সাপ এতক্ষণ থাকার পরেও মেয়েটাকে কামড় দিল না। ঘটনাটা কি? সাপ তাহলে কি মেয়েটার সাথে কি করলো বুঝলাম না তো। তুর্ছর সারাটা দিন যেন ভয়ে ভয়ে বিছানার এক কোণে কুটিসুটি খেয়ে শুধু বিড়বিড় করে সাপ 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 করছিল। সারাক্ষণ পাশে বসে সাহস দিচ্ছে নানি, মামিরা, মামাতো বোনেরা সবার গানি শুনে মন খারাপ করে বসে আছে। তুর্ছর বাড়িতে খবর দিতে সবাই সংকোচ বোধ করছেন। খবর না দিয়ে সবকিছু স্বাভাবিক হলে সবাই বাঁচেন। ঘরের দরজার ছিটকানিটা কে জানে অনেকক্ষণ ধরে নাড়াচ্ছে। ফকির হবে মনে হয়। কেউ প্রথমে এই জন্য যায়নি, কিন্তু ছিটকানিটা নড়চড় করার বিরক্তির আওয়াজে তুর্ছর মামিরা উঠে গেলেন। দরজা খুলে দেখলেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। কি চান এখানে? হ্যাঁ? তখন সে বৃদ্ধটি বলল, মা, যাটা ভাত দিবেন। পোলাপান বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে, খাওয়ান দাওয়া নাকি তাই না, তাই রাগ করে কাজ কামড়া করে বাইরে খাইছি আর কি। এখন খুব খিদা লাগছে, চারটা ভাত দেন না মা, খাওয়া দাওয়া করে কোনো কাজ থাকলে করে দেবো না। আপনাকেও কাজের লোক লাগলেও আমরা রাখতে পারেন, শুধু থাকা খাওয়ান দিলেই হবে মা, আর কিছু লাগবে না। ভদ্র মহিলা খানিকক্ষণ ভাবলেন, কাজের লোকের অবশ্য দরকার, আর এই লোকটি বলছে শুধু থাকা খাওয়া দিলেই হবে। তাই আবার ঘরে গিয়ে স্বামী ওয়াব উদ্দিনকে জানালেন। ওয়াব উদ্দিনকে জানানোর পর ওয়াব উদ্দিন সাহেবের কেন জানে লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। তিনি কিছু হাতে টাকা ধরিয়ে দিয়ে বিদায় করতে চাইলেন। টাকা দেওয়ার সময় লোকটির চোখের দিকে তাকানো যায়নি, ভয়ঙ্কর বিকৃত চেহারা মনে হচ্ছে। রাত প্রায় 10:30 বাজে। তখনও তুর্ছ পুরোপুরি স্বাভাবিক হয়নি। তারপরও সবার চেষ্টায় তাকে নিয়ে খেতে বসেছেন। হঠাৎ করে তুর্ছ লক্ষ্য করলো তার কোলে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সে সাপ সাপ বলে চেঁচিয়ে চেয়ার থেকে উঠল। ওয়াহাবউদ্দিন টেবিলের নিচে তাকিয়ে দেখলেন একটা কালো বিড়াল মেও মেও করছে। সবাই তুর্ছকে বিড়ালটা দেখিয়ে স্বাভাবিক করে আবারও খেতে বসলেন। আশ্চর্য ব্যাপার, বিড়ালটা আবার তুর্ছর কোলে উঠে বসে আছে, আর সে টেরও পায়নি। আবার চেঁচিয়ে উঠল। হঠাৎ তখন নারীর খেয়াল হলো এই কালো বিড়াল আর কোনোদিন তারা দেখেননি এখানে। এটা হঠাৎ করে উথয় হলো কিভাবে? তাছাড়া কালো বিড়ালের চেহারা খারাপ জিন ধারণ করে, এটা তিনি বিভিন্ন জায়গায় শুনেছেন। এদের দেখলেই তাড়িয়ে দেবার আদেশ আছে ধর্মে। তিনি ওয়াহাবউদ্দিনকে বললেন, এই বিড়ালকে যতদূর সম্ভব তাড়িয়ে দিয়ে আয়চা। ওয়াহাবউদ্দিনও মেজাজ গেল বিগড়ে। সে লাঠি হাতে নিয়ে বিড়ালকে তাড়া করে একেবারে নদীর পাড়ের দিকে দিয়ে আসলো। দু একটা লাঠি আঘাত অবশ্য বিড়ালের গায়ে লেগেছে। তার ধারণা বিড়াল ল্যাংড়া হয়ে গেছে। রাতের খাবার শেষ করে সবাই যার যার রুমে চলে গেছেন। তুর্ছর মামার বাড়িতে এলে মামাতো বোনদের সাথে ঘুমায়। তাদের অর্ধেক রাত কেটে যায় হাসাহাসি মাতামাতি করে। আজকে নানি বললেন,
তোরছা আমার সাথে থাকবে, এত বড় অঘটনের পর আলাদা দিতে দিতে সাহস পাচ্ছি না। রাত প্রায় 12:30 বাজে। হঠাৎ করে তোরছোর ঘুম ভেঙে গেল। সে তাকিয়ে দেখলো সোজা তার চোখের ওপরে আরো দুটো চোখ রয়েছে। খানিকক্ষণ পরে সে পুরো ঘটনাটা বুঝে গেল। একটা যুবক তার সমস্ত শরীর কাপড় খুলে সঙ্গম করছে, দু হাত দিয়ে খেলা করছে তার বুকের ওপরে। স্পষ্ট শোনা যাচ্ছে যুবকের গোঙানি। হয়তো গোঙানির শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, পাশে ঘুমন্ত নানি কিছুই বুঝতে পারছে না। হঠাৎ তোরছোর দারুণ অবাক হলো। সে এতক্ষণ বড় সড়ো চিৎকার দেবার কথা, চিৎকার দিয়ে পাশে কম্বল দিয়ে নিজের শরীর ঢাকছে। সে চিৎকারে দিচ্ছে না কেন? সে কি কোনো মায়াজালে বন্দী হয়ে যাচ্ছে? তোরছো চিৎকার দিয়ে উঠলো। সাথে সাথে অচেনা ছায়াটা তোরছোর ওপর থেকে সরে গেল। কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিল তোরছো। কিন্তু চিৎকার শুনে নানির ঘুম থেকে ওঠার নাম নেই। ওয়াহাব হকচকিয়ে ঘুম থেকে উঠে মার রুমের দিকে এলেন। এসে দেখেন সে কালো বিড়াল সারা ঘরে লাফালাফি করছে। দেখে মনে হচ্ছে অস্থিরতার মধ্যে আছে। লাফ দিয়ে একবার উঠছে আলনায়, আবার টেবিলে, সেখান থেকে আলমিরায়, মেও মেও করছে আর হইচই করে ফেলে দিচ্ছে বিভিন্ন জিনিস। বিরক্ত হয়ে ওয়াহাব এবার সেই লাঠিটা নিয়ে আবারও সেই বিড়ালটাকে ধাওয়া করলেন। কিন্তু একটা বাড়িও বিড়ালটার উপরে ফেলা যাচ্ছে না। বিড়ালটা শুধু মেও মেও করতে করতে লাফালাফি করছে। ওয়াহাব বিড়ালের সাথে দৌড়াদৌড়ি করে ঘেমে গেছেন। আচমকা বিড়ালটার পাশের রুমে চলে গেল। সেখানে বাতি নেই। তিনি লাঠি হাতে নিয়ে সেই রুমে ঢুকে গেলেন। সাথে সাথে ওয়াহাব উদ্দিনের চিৎকার শুনে বাড়ির সব সদস্য সেদিকে গিয়ে বাতি জেলে অবাক হয়ে গেলেন। ওয়াহাব উদ্দিন ফ্লোরে পড়ে আছে, ঘাড়ের রক্তে রীতিমতো ভেসে যাচ্ছে ফ্লোর। স্ত্রী দাঁড়িয়ে আছে স্বামীর রক্তের উপরে। কালো বিড়াল মেও মেও শব্দ এখনো আর শোনা যাচ্ছে না। মীরা গিয়ে রুমের বাতি জেলে দিল। সাথে সাথে ফ্লোরের দিকে তাকিয়ে সে চিৎকার করে উঠল। স্ত্রী হতভম্ব হয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। ওয়াহাব উদ্দিনকে ঘাড় থেকে রক্ত বের হচ্ছে। এইটা কিভাবে সম্ভব? কালো বিড়াল কি ঘাড়ে কামড় দিয়েছে? বাড়িতে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে গেল। তোরছোর সেদিকে ভ্রুক্ষেপ নেই, উল্টো তাদের চিৎকারে রীতিমতো খিলখিল করে হাসছে। সে পাগলের মতো আচরণ করছে। ঘুমন্ত নানি এখনো ঘুমিয়ে আছে। বিড়া এসে অনেকক্ষণ ডাকার পরেও তিনি হকচকিয়ে উঠলেন। কে যেন তাকে একটা ঘোর লাগা ঘুমে ফেলে রেখেছিল। মীরা কাঁদতে কাঁদতে দাদিকে সেই রুমের দিকে নিয়ে চলে গেল। ছেলের অবস্থা দেখে নাহেরা বেগমের ভেতরে হাউ মাউ করে কান্না আসছে। তিনি নিজেকে সামনে নিয়ে বললেন, কেউ গিয়ে তারেককে নিয়ে আয়। ওয়াহাব উদ্দিনকে হাসপাতালে নিয়ে যেতে লাগলেন। তারেক হচ্ছে মীরাদের চাচাতো ভাই। 1 মাস হলো সে বিয়ে করেছে। তারেক আর মীরার মা গেলেন ওয়াহাব উদ্দিনকে হসপিটালে নিয়ে, এবং ভোরে তারেক আবার বাড়িতে ফিরে এসেছে। শুধু মীরার মা আছেন স্বামীর সাথে। প্রয়োজনে সে হসপিটালে যাওয়া আসা করবে। ঘুমে তারেকের চোখের পাতা বরাবর বন্ধ হয়ে এসেছে। রুমে এসে বিছানায় তাকিয়ে তার ঘুমের ঘোর অনেকটাই কেটে গেল। পিঙ্ক কালারের পাতলা ড্রেস পরে রূপবতী মেয়েটা ঘুমিয়ে আছে। তার চোখের ভ্রু যেন ঘন কালো, খোলা চুল সযত্নে বালিশের এক পাশে রাখা। তার মানে গোসল করে এসেছে। এবং তারেকের এই মুহূর্তে মনে হচ্ছে বিছানায় খুব রূপবতী একজন পড়ে আছে। এবং শিলার মুখের দিকে হাত রাখলো। চুল থেকে সত্য ব্যবহার করা শ্যাম্পুর ঘ্রাণ আসছে এবং ফ্যান চলছে। তার চোখ যেন ভেজা ভেজা লাগছে এবং ড্রেস থেকে ঝিঙিয়ে ভাঁজে ভাঁজে যেন অদ্ভুত সুন্দর লাগছে। তো যাই হোক, এভাবে সাথে সাথে শিলার চোখ খুলে ফেললো এবং মুখটা যেন টিপে হাসলো। তারেকের ধারণা এই মেয়েটি এতক্ষণ জেগেছিল। এটা ভাবতেই তার কেমন জানি লজ্জা লাগছে। তুরছোর অবস্থা খুবই খারাপ। উল্টাপাল্টা কথা বলছে। শারীরিক অবস্থাও যেন দিন দিন পরিবর্তিত হয়ে আরো খারাপের দিকে যাচ্ছে। বারবার নিজের পেটে হাত দিয়ে নানিকে বলছে, আমার পাপু হবে, আমার পাপু হবে। কথাটা বলে সে আবারও খিলখিল করে হাসছে। শুধু এখানে থেমে গেলে ভয় ছিল না। সকাল থেকে 3 বার বমি করেছে। বমি করে আবারও বলছে, দেখলো তো নানি, আমার পাপু হবে, আমার বাপু হবে। নিহারা বেগম বুঝতে আর বাকি নেই। সাপটা তোর চোখে জড়িয়ে ধরেছিল, সেটা এখনো চায়নি।
তার সাথে আছে। কাল রাতে কালো বিড়ালটা এই সাপের আরেকটা রূপ ছিল। বিভিন্ন সময় বিভিন্ন রূপে তুচ্ছর সাথে আসছে দেখা করতে। খুব সম্ভব কালকে যে ফকির এসেছিল সেটাও সেই সাপের আরেকটা রূপ, অথবা সাপটাই কোনো খারাপ জিনের সাময়িক রূপ, সে কালো আত্মা। নেহারা বেগম ভাবলেন আর দেরি করা উচিত হবে না, আজই তোরা ওঝাকে খবর দেওয়া লাগবে, তোর ছোট শরীর সহ এই বাড়িকে থামানো লাগবে। তারেক একটানা ঘুম দিল, 12টা অবধি ঘুমালো। ঘুম ভেঙে গেল নেহারার বেগমের থেকে, এবং এখন তোরা ওঝাকে আনতে যেতে হবে। এই ওঝার জিন ভূত তাড়ানোর জন্য এলাকায় বেশ সুনাম রয়েছে। 2টো নাগাদ তুরাব ওঝাকে নিয়ে তারেক ফিরছে, এবং ওঝার মাথায় লম্বা খাঁকড়া চুল, সাথে ঢোল টপকি আর কয়েকজন লোক আছে। সারা বাড়ি ঘুরেও রীতিমতো যন্ত্রবন্ত্র পড়ে থেমেছে। সবশেষে উঠান গোল হয়ে লোকজন বসেছে। গ্রামের অতি উৎসাহে উৎসব প্রিয় মানুষের উপচে পড়া ভিড় জমেছে। তারেকের নতুন বউ বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে গেছে। সবার মাঝখানে বসানো হয়েছে তোরচকি। ওঝা নেমে গিয়ে ওই হেলে তুলে মঞ্চ পরে একটা গামছা দিয়ে তোরচকে ঝাড়ফুঁক করছে। আচমকা ওঝা চিৎকার দিয়ে নিজের পেটে খামচে ধরল, আর ঠিক তখনই ওঝা মুহূর্তে সবাইকে দেখতে পেল একটা কালো কুচকুচে সাপ ওঝার শার্টের ভেতর দিয়ে বের হয়ে যাচ্ছে। আর তখনই ওঝার সাথে সাথে মাটিতে পড়ে গেল। লোকজন ভয়ে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়িয়েছে। কালো কুচকুচে সাপটা সবার সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ সাপটা মাথা তুলে দাঁড়ালো, গভীর মনোযোগ দিয়ে কি যেন দেখছে। খানিকক্ষণ পর সবাই আবিষ্কার করলো সাপটা গ্রিলে হাত ধরে দাঁড়িয়ে থাকা তারেকের বউয়ের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে বউ সেখানে থাকে এবং সরে গেল। তারেকের সেই বউ সারাক্ষণ গা ছমছম করছে। চোখের সামনে ভাসছে একটা কালো কুচকুচে সাপ, মাথা তুলে তার দিকে তাকিয়ে আছে। ভাবতে কেমন যেন গা কাঁটাতে উঠছে। রাত প্রায় 11:30 বাজে। আজ কেন যেন তারেকের সন্ধ্যা থেকে ঘুম অনেক বেশি পাচ্ছে। ঘুমের সাথে আরো যুদ্ধ করতে পারছে না। সে খানিকটা পরেই ঘুমিয়ে গেল। শিলা দারুণ অবাক হয়। আজকে আর এমনিতেই ভয় করছে তার মাঝে তারেক ঘুমিয়ে গেল কেন? অন্যদিন তো এরকম সময় দুষ্টুমি করে জানাতো, আজকে ঘুমিয়ে গেল। বা আমি আর সৈকত কবে বিয়ে করব আর বউয়ের সাথে দুষ্টুমি করব কে জানে। অনেকক্ষণ তারেককে জড়িয়ে ধরে শুয়ে থাকার পর খানিকক্ষণ ঘুম লেগে গেছে শিলার। হঠাৎ ঘুম ভেঙে গেল তারেকের, এবং লক্ষ্য করলো ধীরে ধীরে সে তার জামা খুলছে এবং চুম খাচ্ছে। শিলাও তার সাথে আস্তে আস্তে মিলিত হচ্ছে। হঠাৎ দুজনের চোখ চোখাচোখি হলো, এবং হঠাৎ করে শিলার হাত লাগলো আরেকটা পিঠ। বিস্মিত হয়ে গেল, পাশে কে ঘুমাচ্ছে, আর তার সাথে এই পুরুষটা ব্যাকে। ভয় শিলা চিৎকার দিয়ে উঠলো। তারেক সাথে সাথে হক চকিও হয়ে একেবারে ঘুম থেকে উঠলো এবং উঠে বাতি জ্বালিয়ে দিল। বাতি জ্বালানোর পর তারেক যা দেখলো বিন্দু মাত্র প্রস্তুত ছিল না সেটার জন্য। আর রূপবতী স্ত্রী কিছুই পড়েনি, এবং সাপ তার কোমর থেকে বুক অব্দি পেঁচিয়ে আছে। সে তাড়াতাড়ি করে পাশের রুম থেকে একটা লাঠি নিয়ে এসে সে সাপটাকে চোখের সামনে কালো বিড়াল হয়ে গেছে এটাই দেখতে পেল। গত রাতের ওয়াবুদ্দিনের কথা মনে পড়ে যায়। সে লাঠি হাতে নিয়ে সে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ালো। সাথে সাথে সাপটা হঠাৎ করে রুম থেকে উধাও হয়ে গেল। বাতি জেলে নিজের শরীরে সাপ দিলে দেখে শিলা অজ্ঞান হয়ে গিয়েছিল। তার এক ভয় কাঁপা কাঁপা গলায় ডাকছে, শিলা, শিলা, আমি জিম্মে মুমিন ইমাম সাহেব। কথাটা শুনে ইমাম সাহেব রীতিমতো বিস্মিত হয়ে চোখে তাকিয়ে রইলেন। তিনি সিলেটের এক জামে মসজিদের 20 বছর যাবৎ একসাথে ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে এসেছেন। ওনার বেতন কেবল 3000 টাকা। প্রথম যখন এই মসজিদে এলেন তখন ছিলেন কেবল 1500 টাকাতে তার বেতন ছিল। কদিন যাবৎ ইমাম সাহেব খুবই অসুস্থ, শুধু শারীরিক না মানসিকভাবে অসুস্থ। ওনার 3টা মেয়ে আর 2টো ছেলে আছে। সবার বড় মেয়েটার নাম আয়েশা। মেয়েটার বয়স হয়েছিল অনেক, বিয়ে দেওয়া অতি জরুরি হয়ে গিয়েছিল। সাহায্য নিয়ে শেষমেশ মেয়েটাকে নিয়ে গিয়েছেন। খুচরা ঋণ অনেক হয়েছে। বিয়ের পর জামাইয়ের দুলাভাই, বোন, বড় ভাই, ভাবি সবাইকে বেড়াতে এলেন। এগুলো গ্রামের অনেক আদি প্রথার মধ্যে একটা। সবাইকে উত্তম খাবারের পাশাপাশি কাপড় চোপড়ে দিতে হয়। ইমাম সাহেব ঋণ করে সেটা আদায় করলেন। এর কিছুদিন পরে এলো আম কাঁঠালের সিজন। গ্রামের আদি প্রথা অনুযায়ী আম, কাঁঠাল সহ বিভিন্ন ফসল ফলাদি
মেয়েদের বাড়িতে পাঠাতে হবে। প্রথমবার খুব বেশি করে পাঠানো লাগবে, যাতে করে মেয়ের শ্বশুর বাড়ি পাড়া প্রতিবেশী খাওয়ানো যায়। ইমাম সাহেব ঋণ করে তাই করলেন। ঋণ মেটানোর আশা হচ্ছে পশ্চিমের জমিটা, সেখানে ভালো ধান হয় এবং বিক্রি করে দেবার কথা ভাবছেন। এভাবে একের পর এক প্রথা অনুযায়ী ইমাম সাহেব দিয়ে যাচ্ছেন। ধান তোলার পরে পিঠা দেয়া, মেয়ে জামাই এলে কাপড় দেয়া, রমজান মাসের ইফতার দেয়া। আম কাঁঠাল যখন মেয়ের বাড়ি পাঠালেন তখন মেয়ের শাশুড়ি পরিমাণ দেখে ভারী বিরক্ত হলেন। ফল ফুলাদি কম হয়ে গেছে বলে মেয়েকে শাশুড়ি কম বেশি কথাও শুনতে হলো। রমজান মাস আসা পর্যন্ত সবাই বড্ড পেরেশানি করছে। বারংবার ফোন দিয়ে মেয়ের কল দেখে ইমাম সাহেব চোখ ভিজে যায়। মেয়ের কল দিয়ে বারবার স্মরণ করে দিচ্ছে, বাবা যেন মুখে থাকে, রমজানে ইফতারে বড় করে দিও। বুঝে নিতে প্রথম ইফতার স্বজন সবাইকে খেতে হয়, একের পর এক, বারবার না হয় কম, এবং এবার যেন আমার মুখে থাকে। এমনিতেই আছি বড় ঝামেলায়, তোমাদের সবকিছু শোনাতে চাই না। প্রথম থেকে শাশুড়ি কোনো কিছুই পছন্দ হচ্ছে না। প্রথম সরাসরি কিছু বলতো না, এখন বলে। বড়ই লজ্জা লাগে বাবা। এবং ইমাম সাহেব শুধু বলল, আচ্ছা মা, এতটুকু করে যান। তিনি নিজেও জানেন যে এসব দিতে হয়, এটা আদি প্রথা। না দিলে মেয়েকে বিভিন্নভাবে জ্বালা সহ্য করতে হয়, অপমানিত হতে হয়। কিন্তু আজ 15 রমজান, ইমাম সাহেবের কাচ্চাদের ভালো কোনো ইফতারি বা সেহরির সময় ভালো কোনো খাবার দিতে পারছেন না। এদিকে মেয়ের বাড়ি বড় করে ইফতার দিতে হলে যে অনেক টাকার কারবার, সেটাও জোগাড় হচ্ছে না। তাছাড়া রোজা শেষে ঈদ, প্রথম ঈদে মেয়ের শাশুড়ি, চাচি, ফুফু শাশুড়ি, ভাবি, দেবর, ভাব ভাসুর সবাইকে নতুন কাপড় দিতে হবে। ইমাম সাহেব ভাবছেন জমিটা বিক্রি করবেন, কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না। শেষে বিক্রি করে সবকিছু ঠিকঠাক মতোই করেছেন। কিন্তু ঈদের 2 মাস পরে মেয়ের কোলে ফুটফুট একটা নাতি এসেছে। ইমাম সাহেবের নিয়ম অনুযায়ী সে সন্তানের আকিকা হবে। আকিকাতে খাসি দিতে হয় নানার পক্ষ থেকে, আবার কাপড় চোপড়ও দিতে হবে সবাইকে। এসব এলাকার এগুলো আদি নিয়ম। যারা পালন করে না তারা সমাজের নিম্ন স্তরের, অসামাজিক, একঘেয়ে বিভিন্ন শব্দে তাদেরকে সমাজে ভূষিত করা হয়। এসব সহ্য করতে না পেরে নববধূ মারা যায়। সিলেট, চট্টগ্রাম ক্ষেত্রে নববধূর মৃত্যু প্রযোজ্য। কিন্তু এই মুহূর্তে ইমাম সাহেবের আর্থিক অবস্থা একদমই খারাপ। এসব নিয়ে দুশ্চিন্তা করতে করতে তিনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে এটাই দোয়া করলেন, মান ইজ্জত নিয়ে যেন আগের বার মতো সমস্যা না হয়, মোটামুটি মুখ দেখাতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, কি এই ইমাম? ওই সাপের সাথে তার সম্পর্ক কি? তোরছ আর শিলার সাথে বা এই সাপ নিয়মিত আসবে কেন? ঘটনাটা কি? ফজরের আজানের প্রায় 1 ঘন্টা আগে ইমাম সাহেবের প্রস্রাবের চাপ দিয়েছে। তিনি অসুস্থ শরীর নিয়ে প্রস্রাব সেরে সেই পুকুর অজু করে উঠতে যাবেন, ঠিক তখনই মনে হলো চোখে কিছুই দেখতে পারছেন না। মাথাটা কেমন যেন করছে, অজ্ঞান হয়ে পানিতে পড়ে যাবেন। এমন সময় কেউ একজন তাকে ধরে ফেললো। ইমাম সাহেব আবছা আবছা দেখছেন মানুষটাকে। ওনাকে পুকুরের সিঁড়িতে বসিয়ে মাথায় একটু জল দিয়ে বলল, এখন ঠিক আছেন? ইমাম সাহেব বিড়বিড় করে বললেন, কে 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 আপনি? এই গায়ে অনেক দিন আপনাকে দেখলাম না। লোকটি মুচকে হেসে বলল, 20 বছর যাবৎ আপনার পেছনে নামাজ পড়ি ইমাম সাহেব, আমি জিম্মে মোমেন। ইমাম সাহেব খুব বেশি অবাক হলেন না। জিম্মে মোমেন এভাবে নামাজ পড়ে বলে তিনি আগেও শুনেছেন, কিন্তু খুব আগ্রহ নিয়ে ইমাম সাহেব জিন্নে মুমিনের দিকে তাকাচ্ছে। সাদা তাপতাপে দাড়ি, সাদা পাঞ্জাবি পায়জামা। ইমাম সাহেব, জি বলুন, কিছু বলবেন? আপনার কি আর্থিক অবস্থা খুব খারাপ? হ্যাঁ। ইমাম সাহেব কোনো উত্তর দিলেন না। জিম্মে মুমিন আবারও বলতে শুরু করলেন, ফজরের আজানের প্রচুর সময় বাকি আছে, আপনার সাথে কিছু কথা বলি। ইমাম সাহেব, আপনি আমার খুব পছন্দের একজন মানুষ। আপনার খোঁজ খবর আমি রাখি। মানবের প্রতি আমার মতো জিম্মে মুমিন অগাধ ভালোবাসা আছে। এর কারণ কি জানেন ইমাম সাহেব? না, জানি না। কারণটা হলো এই যে আমরা জিন্নে মুমিন নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। সে কোরআন জিনের উপরে নাজিল হয়নি, হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই নবীকে আমরা জিন্নে মুমিনেরা ভালোবাসি, তাহলে ওটা স্বজাতি মানবকে কেন ভালোবাসবো না?
ইমাম সাহেব, আপনার জন্য একটা কাজ নিয়ে এসেছি, আপনার আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। তখন ইমাম সাহেব বললেন, আমি ইমামতি ছাড়া আর কোনো কাজ করতে পারবো না, বুঝতে পারলেন? সে জিন্নে মুমিন বলে উঠল, আপনি ইমামতি করবেন, সাথে মানুষের উপকার করবেন, খারাপ জিন থেকে মানুষকে রক্ষা করবেন। আমরা জিন্নে মুমিনদের একটা সংগঠন আছে, সেটার নাম আদম সেবা সংগঠন। সংগঠন ভালো জিনিস, নবীজির হিলফুজুল নামে একটা সংগঠন ছিল। আমরা আদম সেবা সংগঠনের সব জিন্নে মুমিন আপনাদের সাহায্য করব। আপনি আপনি মানুষকে খারাপ জিন থেকে রক্ষা করবেন, তারা খুশি হয়ে আপনাকে ঢাকা দেবে, সেটা দিয়ে আপনার সব অভাব ঘুচে যাবে। আপনি আজ ফজরের নামাজ শেষে দদগাঁও রওনা দিবেন, ঠিক আছে? আমরা খবর পেয়েছি সেই গ্রামের মরা নদী নামে একটা নদীর পাড়ে বড়ই গাছ আছে, সেখানে একটা খারাপ জিন থাকে। সেখানে সুন্দরী যুবতী মেয়ে দেখে সাপ বিড়াল বিভিন্ন রূপে তাদেরকে ভয় দেখায়, বিরক্ত করে। রাতে আবার মানুষ হয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে, খুব কষ্ট দিচ্ছে তাদেরকে। এখন অব্দি 2টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে। যে মেয়ে দুটোকে পছন্দ হবে তাদের শারীরিক সম্পর্ক করবে, যে মানুষ বাধা দেবে তাকে মেরে ফেলবে। এতটাই ভয়ঙ্কর সে জিন। আপনাকে বাড়তে পারবে না, কারণ আপনার সাথে শত শত জিন থাকবে, আমি থাকবো। কিন্তু ভয়াবহ ব্যাপার হলো, এই জিন যে সব মেয়েদের সাথে সম্পর্ক করেছে তাদের ঘরে 1 মাসেই বাচ্চা হবে। সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে কালো আত্মা হয়ে যাবে। তখন এই খারাপ জিনের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। আমাদের আর কিছু করার থাকবে না। আপনি আজই এই গ্রামে যাবেন। যাবার পথে আপনি শুধু জয় নামাজ কোরআন সাথে রাখবেন। খাওয়া দাওয়া আমরা দেব আপনাকে। এখন থেকে আপনাকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হবে। আপনি অশরীরী সব কিছু দেখতে পারবেন, কথা বলতে পারবেন। ফজরের নামাজ শেষে বেরিয়ে পড়ুন। আপনি খারাপ জিনদের শেষ করে 2টো মেয়েকে হসপিটালে পাঠিয়ে ভ্রূণ নষ্ট করাবেন, ঠিক আছে? সবাই তখন দারুণ অবাক। তারেকের বউ বিয়ে হয়েছে মাত্র 1 মাস, অথচ আজ সারাদিন শুধু খানিকক্ষণ পরপর বমি করছে। পেটও কেমন যেন বড় হয়ে গেছে। অবিকল অবস্থা তুরছোর মতো। সবাই খুব ভয়ে ভয়ে ভেতরে দিন কাটাচ্ছে। এদিকে কোনো কবিরাজ ভয়ে আসছে না। সবাই জেনে গেছে তুরাব ওঝা এখানে এসে সাপের কামড়ে মারা গেছে। খানিক পরে খবর এসেছে ওয়াহাব হসপিটালে মারা গেছে। আর বাড়িতে নেমে এসেছে এক আকাশ বিষাদ, যেন মুক্তির কোনো পথ নেই। এর শুরু হয়েছে সবাইকে শেষ করার জন্য। লাশ বাড়িতে এসেছে 12টা নাগাদ। সবাই জানাজার জন্য লাশ পাঠিয়ে নিয়ে গেছে। হঠাৎ একজন সাদা পাঞ্জাবি পরা হুজুর সামনে এসে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব বলেন, আপনাদের সামনে যে লাশ দেখছেন না, তাকে কালো বিড়াল সেজে খারাপ জিনে কামড় দিয়েছে। এই জিনটা সাপ ও ঝোল এনেছে। তোরা ইতিমধ্যে 2টো মেয়ের সাথে মিলিত হয়েছে। আপনাদের এলাকার মানুষেরা সামনে বড় বিপদ আছে। এই জিন যে মেয়েকে ভালো লাগবে তাদের সাথে মিলিত হবে, আর যারা বাধা দিবে তাদেরকে মেরে ফেলে, বুঝতে পেরেছেন? কোনো কবিরাজ রক্ষা করতে পারবে না। উপস্থিত জনতার মাধ্যমে গুঞ্জন শুরু হয়ে গেছে। সবাই খুব আগ্রহ নিয়ে শুনছেন হুজুরের কথা। এরা ভণ্ড পীরের কথা বিশ্বাস করে। তার সামনে তো সত্যিকারের একজন ক্ষমতাবান মানুষ দাঁড়িয়ে আছে, যার পেছনে শত শত জিনের শক্তি। হুজুর আবারও বলতে শুরু করলেন, আপনারা সবাই জানা যাবে বড়া নদীর পাড়ে যাবেন, জিনকে বোতলে বন্দি করা হবে। নদগাঁয়ের নারী পুরুষ সব মরা নদীর পাড়ে উপস্থিত হয়ে গেছে। ইমাম সাহেব বড়ই গাছের নিচে জায়নামাজ বিছিয়ে বসেছেন। উনি চোখ বন্ধ করে জিন্নে মুমিনদের ডাকলেন। এলাকার মানুষ খুব আগ্রহে তাকিয়ে আছে। খানিকক্ষণ পরেই সবাই শরীরে গরম হওয়া অনুভব করলেন। পরিবেশ, বাতাস সবকিছুই যেন কেমন যেন অন্যরকম লাগছে। হঠাৎ করে সবাই দেখলো বড়ই গাছে ঝাঁকুনি, এবং এটা দেখে মনে হচ্ছে অশরীরীদের ধস্তাধস্তি হচ্ছে। বড়ই গাছের পাতা আর ছোট ছোট ডাল যেন ভেঙে পড়েছে। খানিকক্ষণ পর ইমাম সাহেব যায় নামাজ থেকে উঠে বোতলের মুখটা খুলে ফেললেন। আর সবাই লক্ষ্য করলো হুজুর অদৃশ্য কিছুর সাথে কথা বলছেন। যে খানিকক্ষণ পরে মুখ লাগিয়ে তারেকের হাতে দিয়ে ইশারা করে বললেন, বোতলটা মাটির নিচে কবর দাও। তারপর যত তাদের সম্ভব যে 2টো মেয়ের সাথে সঙ্গ করেছে তাদের ডাক্তারের কাছে গিয়ে পেটের ভ্রূণ নষ্ট করে দাও।
দেখলে কিন্তু শয়তান শয়তান জন্ম নেবে নতুন করে। এরপরে যথারীতি তারেক তার কাজটি করেছিল এবং এরপর আর কোনো সমস্যা হয়নি সে গ্রামে। এই ছিল ঘটনা জেফরি ভাই। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান বলছিলাম। ভৌতিক দুনিয়ায় পাঠানো এটা আমার নতুন স্টোরি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন সবাই। ভৌতিক দুনিয়া। এই ফিরোজ ভাই, হোয়াটসঅ্যাপ, অনেক দিন পর। দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। ওয়াও। আমি একই সাথে বলবো যে আমাদের ফিরোজ ভাই আছেন বলেই মনে হচ্ছে ভৌতিক দুনিয়া দিনে দিনে অনেক অনেক দূর এগিয়ে যাচ্ছে তার আপন গতিতে। মাশাআল্লাহ, হোয়াট স্টোরি। এবং স্টোরিটা বেশ মানে অসাধারণ একটা ইউনিক স্টোরি ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ সুপার অ্যামেজিং স্টোরি। আশা করছি এরকম কানেক্টেড অনেক অনেক স্টোরি আপনাদের কাছে আছে, আপনারা একটু একটু করে সবাই পাঠিয়ে দিবেন। আপনাদের প্রতিটা ঘটনার অপেক্ষায় থাকলাম। ইনশাল্লাহ দারুণ কিছু মনে হয় আবারও হয়ে যাবে, ইজন্ট ইট? আমি শুধু এতটুকুই বলবো যে দিস ইজ অ্যাবসলিউটলি মারাত্মক একটা স্টোরি ছিল, মাশাআল্লাহ। এবং আমি চাই সবসময় আপনারা এইভাবে করেই সাথে থাকুন, পাশে থাকুন, দারুণ দারুণ ঘটনা শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি 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 মাচ ম্যান, লাভ ইউ সো মাচ। সো আজকে এতটুকু পর্যন্তই থাকলো। আজকের এপিসোডটা বেশি বড় করবো না, আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।